বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি। আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। প্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, গৃহে অবস্থান করছো। আমাদের বর্তমান পরিস্থিতিতে আমরা ঘরে বসে যতটুকু পারি আমরা আমাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব। তো তোমাদের সাথে আমি আলোচনা করছিলাম পরিণতি ও সুশাসন পরিচিতি প্রথম অধ্যায় নিয়ে। তো আমরা আজকে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো এক্ষেত্রে তোমাদের সাথে আজকে আমি বিশেষভাবে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রশ্ন পদ্ধতিটা। কারণ আমরা প্রতিটা পর্ব শেষ করার পরে আমরা যদি প্রশ্নোত্তর পর্বগুলো সঠিকভাবে অনুশীলন করি, তাহলে আমাদের এই পড়াটা কোথায় লিকিংস আছে, কোথায় আমাদের কিছু ঘাটতি আছে, কোথায় আমরা বুঝতে পারছি না, সেক্ষেত্রে আমরা কিন্তু আলোচনা করতে পারবো। আর তোমাদের সাথে আমি ক্লাসগুলো করি, তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্টস বক্সে তোমরা জানাবে। তো আজকে আমরা একটু আলোচনা করব পরিণতি ও সুশাসনের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্পর্ক। যোগাযোগ হচ্ছে এমন একটা মাধ্যম যেটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে সচল রাখে। জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রধান লক্ষ্য নিয়েই কিন্তু একটা গণতান্ত্রিক সরকার পরিচালিত হয়। সেক্ষেত্রে জনগণের কোথায় সমস্যা আছে, জনগণের চাহিদা কি, সেগুলো যদি গণতান্ত্রিক সরকার যদি অবহিত না হয়, তাহলে তার জন্য জনকল্যাণমূলক কাজ করাটা কঠিন হয়ে পড়ে। তাহলে সেক্ষেত্রে যোগাযোগ হচ্ছে একটা বড় মাধ্যম, অর্থাৎ যোগাযোগের মধ্য দিয়েই কিন্তু কি হয়, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাটা সফলভাবে পরিচালিত হতে পারে। অর্থাৎ আমি যদি সঠিকভাবে তথ্য না পেয়ে থাকি, তাহলে আমার এই পরিণতি সুশাসনের আওতাধীনে আমি কিন্তু একটা কল্যাণমূলক রাষ্ট্র পরিচালনা করতে পারবো না, আমি কিন্তু নাগরিকের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো না। সেক্ষেত্রে তথ্য অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ যেমন ধরো আমি একটা জেলায় বসবাস করি, সে জেলায় অনেক রকমের সমস্যা আছে। সেখানে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার অনেক অনেক অনুন্নত। তো সেই অবস্থাগুলো যদি আমি সরকারকে অবগত না করতে পারি, বা সরকার যদি সেগুলো অবগত না হয়ে থাকেন, তাহলে তো সরকার সেই সঠিক নির্দেশনাটা নিতে বা দিতে পারবেন না, বা তিনি সেই সঠিক পদক্ষেপ তিনি নিতে পারবেন না। সেক্ষেত্রে তিনি বাধাগ্রস্ত হবেন। তো সেক্ষেত্রে আমরা দেখি যে তথ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সাথে সাথে কিন্তু আমাদের জীবন ব্যবস্থারও উন্নয়ন ঘটেছে। যেমন ধর একেবারে শুধু রিমোটেড এরিয়ার, একেবারে বাংলাদেশের একেবারে দূর প্রান্তে যদি কোনো গ্রাম থাকে, সে খবরও কিন্তু আমাদের স্থানীয় যে সাংবাদিক ভাইরা আছেন, বা আমাদের যে যে যোগাযোগ করার যে মাধ্যমগুলো আমাদের আছে, যেমন আমাদের এখন অনেক মিডিয়া আছে, বা আমাদের অনেক সংবাদপত্র আছে, বা আমাদের যে টিভি আছে, রেডিও আছে, সব কিছুর মাধ্যমে আমরা কিন্তু খবরটা তৎক্ষণাৎ পেয়ে যাই। তদুপরি এখন আমাদের কি আছে, তথ্য প্রযুক্তির আমাদের একটা যুগই বলা যায়। তো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, সব কিছু কিন্তু কি করতে পারছে, আমাদের নাগরিক জীবনকে সহজ করে দিতে পারছে। যেমন আমরা কি করছি, কম্পিউটার চালাচ্ছি, ইন্টারনেট চালাচ্ছি, ল্যাপটপ, নোটবুক, ট্যাবলেট, স্মার্টফোন, মোবাইল ফোন ইত্যাদি। অর্থাৎ এই যে উপকরণগুলোর আবিষ্কার, এটাও কিন্তু আমাদের তথ্য প্রযুক্তিকে একটা সচলতা দান করেছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির অসংখ্য ব্যবহার বেড়ে যাওয়ার ফলে কিন্তু কি হয়েছে, যে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুবই সহজ হয়েছে। যেমন এখন আমরা কি হচ্ছে, যে আমরা কোনো বই পাচ্ছি না, আমরা কিন্তু খুব সহজেই কি করতে পারছি, যে আমরা যে গুগলস বা আমরা গুগল ক্রোমে বা সার্চ দিয়ে আমরা সেই বইটাই বের করে ফেলতে পারছি। অর্থাৎ এই যে ই বুকিং, এটাও কিন্তু আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি। এরপরে যেমন ধরো আমরা যদি হার্ড কপি নাও পাই, অনলাইনে পত্রিকা পড়েও কিন্তু আমরা দেশ সম্পর্কে জানতে পারছি, বা পত্রিকায় যে খবরগুলো ছাপা হয়, সেই খবরের যদি কোনো মেসেজ থাকে সরকারের কাছে, সেই মেসেজটাও কিন্তু সরকার খুব দ্রুত পেয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমার নাগরিক যে চাহিদাগুলো, সেগুলো পূরণ করা সরকারের পক্ষে সহজ হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে আরেকটা কি হচ্ছে, যে ই কমার্স হচ্ছে,
তারপর ই গভর্নেন্স হচ্ছে ই পুঁজি বা ই পার্লামেন্ট, ই ডেমোক্রেসি, ই গভর্নমেন্ট, আরও বেশি। যেমন আমরা ই গভর্নমেন্টস যদি আমরা বলে থাকি, যেমন ধরো আমাদের সরকার পরিচালনার বিষয়টি, যে আমরা অনলাইনের মাধ্যমে এখন সরকারকে যদি আমরা কিছু জানাতে চাই সেটা অনলাইনের মাধ্যমে, আমরা যদি কোনো পরীক্ষা আবেদন করতে চাই সেটা অনলাইনে, আমরা যদি কোনো ফলাফল জানতে চাই সেটাও অনলাইনে, আমরা যদি কোনো করতে চাই, কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই, সেটাও আমরা কি করছি, অনলাইন ব্যবসা করা হচ্ছে, তাই না? এখন আমরা কি করি, অনলাইনে অনেক জিনিস কেনাকাটা করি বা অনলাইনে অনেক জিনিস বিক্রিও করি, তাই না? তাহলে দেখা যাচ্ছে কি যে এই যে অনলাইন প্রযুক্তি, এটা কিন্তু বা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু এই যে অনলাইন সেবাটা একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে, যেটা আমাদের পরিণতি এবং সুশাসনের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে হচ্ছে কি যে বাংলাদেশে যেমন ধরো ই ডেমোক্রেসির প্রসঙ্গে আমি বলে থাকি যে তথ্য জানার অধিকার সকল জনগণের আছে। অর্থাৎ সরকার যে পদক্ষেপ নিচ্ছে, কেন নিচ্ছে, কী জন্য নিচ্ছে, এবং এই পদক্ষেপের কারণে সরকারকে কি কি মানে আর্থিক খাতের দিকে গুরুত্ব দিতে হচ্ছে, কেন সরকার আমাদের জন্য ট্যাক্স বৃদ্ধি করছে, এগুলো তথ্য আমরা কিন্তু জেনে থাকি। তাহলে এই যে সরকার, যেমন ধরো হঠাৎ করে সরকার একটা ট্যাক্স বাড়ালো, তো আমাদের জনমনে একটা বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে যে কেন সরকার এরকম হঠাৎ করে আমাদের ট্যাক্সগুলো বাড়ালো। এখন সেক্ষেত্রে যদি সরকার মহোদয় আমাদেরকে বলেন যে আমরা জনগণের কল্যাণেই আমরা এই প্রজেক্টগুলো হাতে নিয়েছি, সুতরাং এই প্রজেক্টগুলোকে সার্থকভাবে পরিচালনার জন্য আমাদের আরও অর্থের দরকার, তো সরকার তার নিজের পকেট থেকে টাকাই করবে না, তাই না? জনগণের থেকে প্রাপ্ত কর দিয়েই কিন্তু সরকারকে পরিচালনা করতে হয় বা সরকারের সার্বিক কার্যক্রমগুলো পরিচালনা করার লাগে। তাহলে এক্ষেত্রে কিন্তু সরকারের যে উৎস সেটা হচ্ছে, আর একটা হচ্ছে যে জনগণের থেকে প্রাপ্ত ট্যাক্স বা রাজস্ব আয়। তো রাজস্বের অনেকগুলো খাত আছে, তার মধ্যে হচ্ছে জনগণের দ্বারা জনগণ উপর আরোপিত যে ট্যাক্সগুলো সেগুলো সংগ্রহের মাধ্যমে সরকারকে তার কার্যক্রম পরিচালনা করতে হয়। তাহলে এরই ধারাবাহিকতায় পরিণতি এবং সুশাসনের সাথে তথ্য প্রযুক্তি বা যোগাযোগ প্রযুক্তির সম্পর্ক রচিত হয়েছে। এই ই গভর্নেন্স আমরা তাহলে এক্ষেত্রে দেখি ই গভর্নেন্স এবং ই গভর্নমেন্ট এই বিষয় দুটি সুশাসন প্রতিষ্ঠায় অন্যতম অনুষঙ্গ। আর এই ই গভর্নেন্স এবং ই গভর্নমেন্টের কার্যকারিতা প্রায় পুরোপুরি নির্ভর করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপরে। অর্থাৎ একটা দেশের তথ্য প্রযুক্তি যত কার্যকর হবে সেখানে সুশাসন প্রতিষ্ঠা ততটাই কিন্তু সহজ হবে। তাহলে নাগরিকরা যদি নাগরিক অধিকার এবং কর্তব্য সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে না দিয়ে থাকে, অর্থাৎ নাগরিকরা যদি নাগরিক অধিকার এবং কর্তব্য সম্পর্কে সঠিকভাবে ধারণা লাভ করতে না পারে, তবে তথ্য প্রযুক্তি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সফল প্রয়োগ করা সম্ভব হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তথ্য প্রযুক্তি যতই আধুনিক হোক, উন্নত হোক, সেক্ষেত্রে যদি তাদের পরিণতি এবং সুশাসন সম্পর্কিত জ্ঞান যদি না থাকে, তাহলে নাগরিক তার অধিকার সম্পর্কে সচেতনও হবে না এবং সে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অধিকারগুলো সে আদায় করতে পারবে না। তাহলে এক্ষেত্রে আমরা দেখি যে পরিণতি এবং সুশাসনের অন্যতম লক্ষ্য হচ্ছে দারিদ্র্য এবং ক্রমবর্ধমান বৈষম্যের অবলোপন। অর্থাৎ ক্রমবর্ধমান দারিদ্র্যকে রোধ করা এবং বৈষম্য দূরীকরণ হচ্ছে কি পরিণতি এবং সুশাসনের একটা অন্যতম লক্ষ্য। অর্থাৎ দারিদ্র্য এবং ক্রমবর্ধমান বৈষম্য অবলম্বন করে একটি ন্যায়ভিত্তিক সাম্যভিত্তিক সমাজ বা রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় হচ্ছে কিন্তু নাগরিক এবং পরিণতি এবং সুশাসনের অন্যতম লক্ষ্য। এক্ষেত্রে অবাধ তথ্য প্রবাহের একটা অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তথ্য প্রবাহের অন্যতম বাহন হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি পরিণতি এবং সুশাসনে বলে থাকি যে না, নাগরিকের সকল অধিকার পূরণ করা হবে, সংবিধানে যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো তাদেরকে দেওয়া হবে, বাট আমাকে কিন্তু কি করতে হবে, সেক্ষেত্রে পরিণতি এবং প্রশাসনের জ্ঞানও থাকতে হবে, আবার তথ্য প্রযুক্তির সম্পর্কেও তথ্য প্রযুক্তির খাতটাও উন্নত হতে হবে। এরপরে আমরা দেখি যে তথ্য অধিকার বর্তমানে নাগরিকের অন্যতম অধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। তাই যেমন আমাদের বাংলাদেশ সরকার, সেক্ষেত্রে তিনি তথ্য জানার অধিকার রয়েছে, তথ্য অধিকার বিষয়ে বাংলাদেশ সরকার যথেষ্ট সচেতন। তাই পরিণতি এবং সুশাসনের আলোচনায় তথ্য অধিকার বিশেষ গুরুত্ব লাভ করে থাকে। নাগরিকের তথ্য অধিকার বাস্তবায়নের প্রধান মাধ্যম হিসেবে ভূমিকা পালন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এরপর আমরা দেখি বাক স্বাধীনতা বা মতামত প্রকাশে নাগরিকের অন্যতম অধিকার।
আমরা কি বলে থাকি যে বাক স্বাধীনতা বা মতামত প্রকাশের অধিকার এটা জনগণের একটা গণতান্ত্রিক বা মৌলিক অধিকার। বাক স্বাধীনতা সুশাসনেরও অন্যতম একটি শর্ত। বাক স্বাধীনতা বা মতামত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি যথেষ্ট ভূমিকা রাখে। এই জন্য বলা যায় নাগরিক অধিকারসমূহকে কার্যকর করতে বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থাৎ পরিণতি এবং সুশাসনের সম্পর্কের দিক থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর অতি মাত্রায় নির্ভরশীল। সেই তুলনায় তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি পৌরনীতি ও সুশাসনের উপরে তুলনামূলকভাবে কম নির্ভরশীল। অর্থাৎ নির্ভরশীলতার দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে পৌরনীতি এবং সুশাসন কি করছে, তার সমস্ত থিওরিগুলোকে যদি সফলভাবে অ্যাপ্লাই করতে চাই, পৌরনীতি এবং সুশাসনের সকল তথ্য থিওরি অনুযায়ী যদি এটাকে সত্যিকার অর্থেই এটা কার্যকর একটা শাস্ত্রে পরিণত করতে হয়, তাহলে অবশ্যই তাকে কি করতে হবে, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির উপরে নির্ভরশীল হতে হবে। তাহলে এখানে নির্ভরশীলতার ক্ষেত্রটা আমরা দেখতে পাচ্ছি পৌরনীতি এবং সুশাসনেরই বেশি। পরিণতি এবং সুশাসন অনুশীলন পদ্ধতি মূলত ঐতিহাসিক এবং বিশ্লেষণধর্মী। তাহলে এখানে আমরা অনুশীলন পদ্ধতিটা আমরা দেখি যে পরিণতি এবং সুশাসনের অনুশীলন পদ্ধতি হচ্ছে কি ঐতিহাসিক এবং বিশ্লেষণধর্মী। সে কিন্তু কি করে, যেমন ধরো আমরা কি বলে থাকি, যেমন হোয়াইট বলেছেন যে পরিণতি হচ্ছে নাগরিকতা সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ নাগরিকতার বিষয়টি অতীতে কেমন ছিল, বর্তমানে কেমন, ভবিষ্যতে তার রূপরেখা কেমন হবে, সেটা নিয়ে এই শাস্ত্র আলোচনা করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পরিণতি এবং সুশাসনের বিদ্যমান পরিণতি এবং সুশাসনের অনুশীলন পদ্ধতিটা হচ্ছে কি ঐতিহাসিক এবং বিশ্লেষণধর্মী, কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অনুশীলন পদ্ধতি মূলত গাণিতিক এবং তথ্য নির্ভর। ঠিক আছে, তাহলে তথ্য এবং প্রযুক্তিবিদ্যার এই অনুশীলনটা হচ্ছে কি গাণিতিক এবং তথ্য নির্ভর। পরিণতি এবং সুশাসনের বিদ্যমান সমস্যাগুলোকে নাগরিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় এবং বিশ্লেষণ করা হয়, কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে এগুলোকে দেখতে হয় তথ্য ও প্রযুক্তির দৃষ্টিকোণ থেকে। পরিশেষে আমরা বলতে পারি পরিণতি এবং সুশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে কিছু বৈসাদৃশ্য থাকলেও এদের মধ্যে কিন্তু কি রয়েছে, অর্থাৎ দুটোর মধ্যে কিছু কিছু বৈসাদৃশ্য থাকতেই পারে, বাট এদের মধ্যে কিন্তু অনেকটাই মিল রয়েছে, কারণ একটা আরেকটার উপরে নির্ভরশীল। অর্থাৎ আমরা যেমন প্রয়োজনীয় জ্ঞান, অর্থাৎ পরিণতি এবং সুশাসন আমাদেরকে একটা দিক নির্দেশনা দেয় যে আমাকে নাগরিক জীবনকে সফল করতে হলে, নাগরিক জীবনের সমস্ত চাহিদাগুলো যদি আমরা পূরণ করতে চাই, পূরণ না করলে কিন্তু কি হবে না, একটা জাতি কি উন্নত হতে পারবে না। কারণ আমি যদি নাগরিকের সঠিক পালন না করি, অর্থাৎ একটা শিশু সে জন্মের পরে কি ধরনের পরিষেবা পেলে সে একটা সফল মানুষ হিসাবে তার জীবনটা গড়তে পারবে, সেক্ষেত্রে যদি আমি প্রয়োজনীয় সাপোর্টটা যদি আমি না দিই, প্রয়োজনীয় অনুষঙ্গগুলোকে যদি আমি নিশ্চিত না করি, তাহলে কিন্তু আমার সেই নাগরিকের সমষ্টি হচ্ছে একটা জাতি, সেই জাতি কিন্তু কখনো সমৃদ্ধ হতে পারবে না। তাহলে এই জাতিকে সফলভাবে গড়ে তুলতে তার সমস্ত উন্নয়নের ক্ষেত্রে বা তার জীবনকে সার্বিকভাবে সফল করার জন্য যে অনুষঙ্গগুলো, যে উপাদানগুলো দরকার, যেগুলো রাষ্ট্র কর্তৃক সরবরাহিত হতে হয়, সেগুলো যদি রাষ্ট্র অবহিত না হয় বা সেই দিক নির্দেশনগুলো যদি পরিণতি না দেয়, তাহলে কিন্তু রাষ্ট্র তার তথ্য প্রযুক্তিকে কাজে লাগাতে পারবে না। তাহলে পরিণতি থেকে যেমন একটা দিক নির্দেশনা নিতে হয় যে কি করবে, এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে সেটা বাস্তবায়ন করবে। এই হচ্ছে এর মূল অবস্থা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে প্রস্তুত করতে উভয় শাস্ত্রের প্রয়োজনীয়তা একেবারেই অনস্বীকার্য। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে রাষ্ট্র ও সমাজে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়। তাহলে আমরা কিন্তু কতগুলো বিষয় আমরা অর্থাৎ এই অধ্যায়ের মধ্যে দিয়ে আমরা কতগুলো বিষয় সম্পর্কে জেনেছি, তাই না? সেটা হচ্ছে কি পরিণতি কি, সুশাসন কি, নাগরিক কি, নগররাষ্ট্র কি, নাগরিকতার স্থানীয় রূপ কি, নাগরিকতার জাতীয় রূপ কি, নাগরিকতার আন্তর্জাতিক দিক কি, জন অংশগ্রহণ কি, বিকেন্দ্রীকরণ কি, হোয়াট ইজ গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম কি, বিকেন্দ্রীকরণ কি, আইনের শাসন কি, ঠিক আছে, মৌলিক অধিকার কি, এই অনেকগুলো বিষয় কিন্তু আমরা জেনেছি। যেমন আরও কতগুলো বিষয় আছে কি, যে সংবেদনশীলতাটা কি,
আর জবাবদিহিতা কি, অর্থাৎ সুশাসন প্রসঙ্গে আমরা বলেছি যে জবাবদিহিতা হচ্ছে সুশাসনের একটা বৈশিষ্ট্য, অর্থাৎ সুশাসন যেখানে থাকবে জবাবদিহিতা অবশ্যই সেখানে থাকবে। তাহলে জবাবদিহিতা কি, স্বচ্ছতা কি, লিঙ্গ বৈষম্য কি, অর্থাৎ আমরা কি বলেছি যে আইনের দৃষ্টিতে নারী পুরুষ সমান, অর্থাৎ সেক্ষেত্রে যদি কোনো ডিসক্রিমিনেশন হয়, কোনো বৈষম্য হয়, সেটা আমরা কিভাবে প্রতিহত করব। এরপরে হচ্ছে জনসংখ্যা এবং উন্নয়ন চর্চা, সুশীল সমাজ, হোয়াট ইজ সিভিল সোসাইটি। তোমরা কিন্তু এই সিভিল সোসাইটি কি এই বিষয়টা খুব ভালো মতো পড়বে, ঠিক আছে। তারপরে হচ্ছে জবাবদিহিতা কি, স্বচ্ছতা কি, হোয়াট ইজ ট্রান্সপারেন্সি, অর্থাৎ এই যে তোমাদের অধ্যায়ের শেষে যেই ছোট ছোট ফুটনোটগুলো বা ছোট ছোট নোটগুলো বা সংজ্ঞাগুলো দেওয়া আছে, সেই সংজ্ঞাগুলো তোমরা বারবার পড়ার চেষ্টা করবে। তো কথা হচ্ছে উন্নয়ন কিন্তু তোমাকেই করতে হবে, আমরা তোমাকে একটা দিক নির্দেশনা দিব, কিন্তু কোনো ব্যক্তি তার সার্বিক উন্নয়নের জন্য তাকে কিন্তু মানে এফোর্টটা দিতে হবে, তাকে চেষ্টাটা করতে হবে, তাকে সেই শ্রমটা দিতে হবে। কিন্তু আমরা যতই অনলাইন ক্লাসে আমরা বলে যাচ্ছি না কেন, তোমরা যদি বাসায় বসে সেগুলো যদি ফলো না করো, তোমরা যদি ঠিকঠাক মতো যদি তোমাদের অনুশীলনগুলো যদি অব্যাহত না রাখো, অনুশীলনগুলো যদি না করো, পড়াশোনাগুলো যদি না করো, তাহলে কিন্তু আমাদের এই অনলাইন ক্লাসের কোনো কার্যকারিতা থাকবে না। তোমাকে কিন্তু চেষ্টা করতে হবে, অর্থাৎ ব্যক্তিকে উন্নয়নের জন্য তাকেই কিন্তু সবচেয়ে বেশি এফোর্টটা দিতে হবে। তো এরপর আমরা দেখি যে যে ছাত্রীগুলা বা যে স্টুডেন্টগুলা তার এফোর্টটা সঠিকভাবে দিচ্ছে, তার টিচারের দিক নির্দেশনাগুলো ফলো করছে, সে কিন্তু মোটামুটিভাবে সফল হয়। তো আমি তোমাদের সাফল্য কামনা করছি, সুস্থতা কামনা করছি। তোমরা এই প্রথম অধ্যায়ের বা পরিণতি এবং সুশাসন পরিচিতি যে পড়াগুলো পড়ানো হয়েছে, বা আমি সবশেষে বইয়ের শেষে দেখবে অনেকগুলো ছোট ছোট সংজ্ঞা দেওয়া থাকে, সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকে, সেগুলো তোমরা অনুশীলন করবে। এবং কিভাবে অনুশীলন করবে, প্রশ্নগুলোর ধারা কীরকম হবে, সেটা আমি তোমাদের নেক্সট ক্লাসে বুঝিয়ে দেব। এ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।